আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় দুটি। একটি বিষয় অলরেডি আসলে কিছুদিন গতকালকে গিয়েছে, মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ, এটি নিয়ে ইতিপূর্বে আমি কথা বলেছি। দ্বিতীয় বিষয় গো ব্যাক গেট আউট ইন্ডিয়া। দ্বিতীয় বিষয়টি আমি প্রথমে এবং প্রথম বিষয়টি দ্বিতীয়তে গিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় আপনারা কমেন্ট করবেন। আজকে আমার নিজের বক্তব্য হচ্ছে আমি আসলে কমেন্টগুলো নেব এবং আমাদের কি করণীয়। আমরা এবছরও আসলে আমরা তেমনভাবে কিছু করতে পারিনি। আমরা সামনে কিভাবে কাজ করতে পারি, আমরা বলতে শুধু মুভমেন্ট ফর ইনসাফই নয়, বরং যে কেউ যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিভাবে কাজ করে আমাদের উপর যে সাংস্কৃতিক আগ্রাসন, সে আগ্রাসনকে কিভাবে আমরা ঠেকাতে পারি, এই বিষয়ে আপনাদের মন্তব্যগুলো যদি দেন আমরা সেগুলো দর্শকের কাছে পড়ে শোনাবো। তো প্রথম যেটি বলছিলাম যে দ্বিতীয় বিষয়টি প্রথমে এবং প্রথম বিষয়টি দ্বিতীয়তে আলোচনা করব। প্রথম বিষয়টি আসলে বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় বিষয়ের তুলনায়, কিন্তু দ্বিতীয় বিষয়টি আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে, সে কারণে আমরা এটি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই। মঙ্গল শোভাযাত্রা ও পহেলা বৈশাখ। প্রথম কথা হচ্ছে যে পহেলা বৈশাখ এটি আসলে যতটা না ধর্মীয় সেন্সের সাথে সাংঘর্ষিক, তার চেয়ে অনেক বেশি সাংঘর্ষিক হলো মঙ্গল শোভাযাত্রা। কারণ মঙ্গল শোভাযাত্রা সরাসরি যে প্রস্তাবনাটি আমাদের সামনে নিয়ে আসছে, যে আদর্শটি আমাদের সামনে নিয়ে আসছে, সেটি একেবারেই ভিন্ন ধর্মীয় একটি আদর্শ। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জীবজন্তু এদের কাছে মঙ্গল কামনা করা হচ্ছে, এদের কাছে মঙ্গল কামনা করে এগুলো বহন করা হচ্ছে। তো এটি স্বভাবতই খুব সুস্পষ্টভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে বিরোধী, বৃহত্তর মুসলিম জনসাধারণের সাথে একটি বিরোধী একটি বিষয়। তো যদি বৃহত্তর মুসলিম সমাজে এটি নাও হতো, তবু আসলে কিন্তু রাষ্ট্র এ ধরনের একটি বিষয় আমাদের উপর চাপিয়ে দিতে পারে না। আমাদের এখানে একটি বিষয় বুঝতে হবে যে আমরা রাষ্ট্রের কাছে ধর্ম শিখব না, বরং ধর্মীয় যারা প্রধান আছে, ধর্মীয় প্রধানদের কাছ থেকে আমরা ধর্ম শিখব এবং রাষ্ট্রকে সেই অনুযায়ী তার স্ট্রাকচারগুলো মেনটেন করতে হবে। তো যদি সেকুলার রাষ্ট্র যদি আমরা আপাতত মেনেও নেই, তো তাহলে কিন্তু এই বক্তব্যটি যথার্থ যে রাষ্ট্র বা আদালত একটি ধর্ম কি চায় বা ধর্মের স্বরূপ কিরকম একটি বিচার বিশ্লেষণ করবে না। কারণ একই ধর্মের মধ্যে কিন্তু বিভিন্ন গ্রুপ থাকে, বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকে, এক একজন এক একভাবে তার ধর্মকে পালন করে। তো ধর্ম কিভাবে পালন করা হবে এটি কিন্তু রাষ্ট্র দেখতে পারে না, এটি ধর্মীয় স্কলারদের বিষয় এবং ধর্মীয় স্কলারদেরকে সাধারণ মানুষ ফলো করে। তো সেক্ষেত্রে রাষ্ট্র যেটি বলেছে যে মঙ্গল শোভাযাত্রা একটি মাদ্রাসায়, আমি প্রথম মাদ্রাসায় পালন করার কথা। আমি প্রথম কথা হলো যে মাদ্রাসায় পালনের বিরোধিতা শুধু করছে না, আমি স্কুল কলেজ বা যে কোনো জায়গায় রাষ্ট্র এটিকে রাষ্ট্র খরচে বা রাষ্ট্রভাবে চাপিয়ে দেওয়ার, অর্থাৎ স্কুল ফান্ড থেকে যেখানে সম্মিলিত সবার টাকা আছে, সমস্ত নাগরিকদের কর আছে, সেই ফান্ড থেকে খরচ করে আসলে কোনোভাবেই রাষ্ট্র এই ধরনের মঙ্গল শোভাযাত্রা বলুন, বৈশাখী শোভাযাত্রা বলুন বা যে কোনো শোভাযাত্রা বলুন, এগুলো আয়োজন করতে পারে না। এটি রাষ্ট্রের সাথে নাগরিকদের যে ঐক্য, যে চুক্তি, সেই চুক্তির বিরোধী। অর্থাৎ রাষ্ট্র কিন্তু আমরা অনেকে মনে করতে পারি যে রাষ্ট্র যা ইচ্ছা তাই করতে পারে, রাষ্ট্র যেটি আইন করবে সেটি আইন। আসলে রাষ্ট্র আইন করলে যে সেটি আইনানুগ হবে তেমন নয়, বরং রাষ্ট্রের আইনটির জনভিত্তি থাকতে হবে এবং যে চুক্তি বলে রাষ্ট্র যে প্রতিষ্ঠিত হয়েছে সেই চুক্তিকে বজায় রাখতে হবে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রাকে বাধ্যতামূলক করার একটি হীন প্রয়াস, একটি অপকর্ম, ঘৃণ্য অপকর্ম চলছে। তো এটি কেন চলছে, তার কারণ আমাদের রাষ্ট্রটি আসলে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের শিকার। এই বিষয়টি আমরা ইতিপূর্বে বারবার বলেছি যে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনকে আমরা যতক্ষণ পর্যন্ত রুখতে না পারবো, এই ধরনের একটার পর একটা অনুষঙ্গ আমাদের কাছে আসতে থাকবে, বিষয় আমাদের কাছে আসতে থাকবে। তো আমাদের ভারতীয় সাংস্কৃতিক যে আগ্রাসন, সে আগ্রাসনকে ঠেকাতে হবে এবং এই ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন আমাদের এখানে, আমাদের এই বাংলাদেশের মধ্যে এসেছে
মূলত রবীন্দ্রনাথের মাধ্যমে। সেজন্য আমরা রবীন্দ্রনাথের বিষয়ে বেশ কিছু বক্তব্য ইতিপূর্বে দিয়েছি। কেন রবীন্দ্রনাথকে ঠেকানো উচিত? আলিয়া মাদ্রাসার কথা বলেন, যে আসলে আমি যেটি বলতে যাচ্ছি যে আলিয়া মাদ্রাসা নয়, আমাদের চিন্তা করতে হবে পুরো দেশটি আমাদের। আমরা শুধু মাদ্রাসাটা আমাদের এমন না, কেউ যদি চিন্তা করেন কওমি, আমি কওমি অঙ্গনের ছাত্র, কওমি মাদ্রাসা আমাদের, কেউ যদি চিন্তা করেন আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা আমাদের, নো, আমাদের পুরো দেশটি আমাদের। এটি হচ্ছে প্রথমে আমাকে বুঝতে হবে এই পুরো দেশের মালিকানার মধ্যে আমার অংশ রয়েছে। অতএব এই দেশের যে যা কিছু ভালো যা কিছু মন্দ সমস্ত কিছু আমাকে স্পর্শ করে, অতএব এই দেশের যাতে সমস্ত কিছুতে কল্যাণ হয় সেই ধরনের চিন্তা আমাদের করতে হবে। স্কুল কলেজের মধ্যেও প্রথম কথা যে স্কুল কলেজের মধ্যে মঙ্গল শোভাযাত্রা সরকার বাধ্যতামূলক করতে পারে কিনা, কোন আইন দ্বারা এটি বাধ্যতামূলক হতে পারে কিনা। যদি কোন আইন দ্বারা এটি বাধ্যতামূলক করা হয় সে আইনটি হবে বেআইনি। তো আমাদেরকে এই বিষয়ে আওয়াজ তুলতে হবে প্রথমে যে মঙ্গল শোভাযাত্রা বা অন্য কোনো শোভাযাত্রা বা এমন কোনো কিছু যা নাগরিকদের কোনো একটি অংশের ধর্মীয় আকাঙ্ক্ষার বিপরীত, তাদের ধর্মীয় চিন্তা চেতনার বিপরীত এমন কিছু রাষ্ট্র চাপিয়ে দিতে পারে না। এটা যদি চাপিয়ে দেওয়া হয় তো তাহলে বিষয়টা হবে এরকম যে আমরা কোনো হিন্দুকে বাধ্যতামূলকভাবে প্রথমে সূরা ফাতিহা পাঠ করতে বললাম, বিষয়টা হবে এরকম। কারণ আমরা যেমন মুসলমানরা কোনো হিন্দুকে বাধ্যতামূলকভাবে কোরআন পড়াতে পারি না, ঠিক তেমনি বাধ্যতামূলকভাবে রাষ্ট্র আমাদের কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করাতে পারে না। কারণ সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটি এটি আসলে সরাসরি ধর্মের সাথে একটি বিষয়, হয় একটি সাংঘর্ষিক বিষয় হবে অথবা ধর্মের পক্ষের একটি বিষয় হবে। তো এখানে যেহেতু ইসলামিক স্কলাররা বলছেন যে এটি ধর্মের সাথে সাংঘর্ষিক একটি বিষয়, তো আমরা এখানে জনগণ কিন্তু যেমন একজন হিন্দু সে কিন্তু তার পণ্ডিতের কাছ থেকেই তার হিন্দু ধর্মটি শিখবে, একজন খ্রিস্টান সে কিন্তু তার পাদ্রীর কাছ থেকেই খ্রিস্টান ধর্মটি শিখবে, সে কিন্তু আদালতের কাছ থেকে খ্রিস্ট ধর্মকে শিখবে না। ঠিক তেমনি একজন মুসলমান তার ইমামের কাছ থেকে, তার ইসলামিক স্কলারের কাছ থেকে, আলেমদের কাছ থেকে ইসলামকে শিখবে। তো এখানে আদালত থেকেও শিখবে না, রাষ্ট্র থেকেও শিখবে না। তো এই বিষয়টি রাষ্ট্রকে উপলব্ধি করতে হবে। অতএব যদি কোনো একটি অংশ নাগরিকদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো একটি অংশ এটির পক্ষে আপত্তি জানায়, তো তাহলে রাষ্ট্রের অধিকার নেই যে এটি রাষ্ট্রভাবে বাধ্যতামূলক করার। এটি রাষ্ট্র যে সকলকে তার ধর্ম পালন করার যে সুযোগ সুবিধা দিয়েছে সেই সুযোগ সুবিধার বিপরীত। রাষ্ট্র ইসলাম কি চায় না চায় এটি রাষ্ট্রের বিশ্লেষণ করার বিষয় না, এবং এটি প্রত্যেকে, আমি যেটি বারবার বলছি যে প্রত্যেকে তার ধর্মীয় স্কলারদের কাছ থেকে জানবে। কোনো একজন ধর্মীয় স্কলার যদি কোনো একটি বিষয়ের বিপক্ষে যান তো তাহলে সেটি রাষ্ট্র বাধ্যতামূলক করতে পারে না। হ্যাঁ, রাষ্ট্র পালন করার সুযোগ দিতে পারে যারা পালন করতে চায়। যেমনি রাষ্ট্র হিন্দুকে হিন্দু ধর্ম পালন করার, খ্রিস্টানকে খ্রিস্টান ধর্ম পালন করার, মুসলমানকে ইসলাম পালন করার সুযোগ দেয়, ঠিক তেমনি একইভাবে রাষ্ট্র কোন সাংস্কৃতিক অনুষ্ঠান বা জাতীয় সঙ্গীত বলেন বা আদার্স এই ধরনের বিষয়ে বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শহীদ মিনারে ফুল দেওয়া, স্মৃতিসৌধে ফুল দেওয়া, এটি রাষ্ট্র বাধ্যতামূলক করতে পারে না। দেশপ্রেমের পরীক্ষা রাষ্ট্র শহীদ মিনারে ফুল দিয়ে, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে এই পরীক্ষা রাষ্ট্র নিতে পারে না। এটি রাষ্ট্রের অধিকার নেই। অর্থাৎ রাষ্ট্র কিন্তু নাগরিকদের জন্য, রাষ্ট্রের জন্য নাগরিকরা নয়, বরং নাগরিকদের জন্য রাষ্ট্র। সেই যে নাগরিকদের জন্য রাষ্ট্র, সে নাগরিকদের যে বিশ্বাস, যে ভালোবাসা, যে প্রেম, সেই ভালোবাসা, প্রেম, বিশ্বাসকে রাষ্ট্র ভায়োলেট করতে পারে না, নষ্ট করে দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত না এই বিশ্বাস আরেকজনের জন্য সরাসরি হন্তারক হয়, আরেকজনকে সরাসরি আঘাত করে, আরেকজনকে সরাসরি ধ্বংস করে দেয়। যতক্ষণ পর্যন্ত না এটি হয় ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র এটির মধ্যে হস্তক্ষেপ করতে পারে না। তো আমাদের এই জায়গা থেকে আমরা যদি প্রথম থেকে আমরা যদি এই বিষয়টিকে ধরতে পারি, তো তাহলে কিন্তু আস্তে আস্তে এই ধরনের সাংস্কৃতিক বিকাশের নামে আমাদের উপর ভিন্ন ধর্মীয় চিন্তা চেতনাকে চাপিয়ে দেওয়া হবে। সো আমি যেটি বলছিলাম যে আমাদের শুধু মঙ্গল শোভাযাত্রা নয়, আমাদের প্রশ্ন করতে হবে যে রাষ্ট্র জাতীয় স্মৃতিসৌধে বা শহীদ মিনারে যে ফুল দেওয়া বা এই ধরনের যে সংস্কৃতি, এই সংস্কৃতি বাধ্যতামূলক করতে পারে কিনা স্কুল কলেজ, শুধু মাদ্রাসায় নয়, স্কুল কলেজও বাধ্যতামূলক করতে পারে কিনা, রাষ্ট্রের এটি এখতিয়ার আছে কিনা। মূলত রাষ্ট্রের কিন্তু এটি এখতিয়ার নেই, রাষ্ট্রের এখতিয়ার বহির্ভূত একটি বিষয়। যারা রাষ্ট্রবিজ্ঞান বোঝেন, জানেন, তারা এই বিষয়ে অনেকেই মুখ খুলেছেন, অনেকেই কথা বলেছেন। যারা চেতনা ব্যবসায়ী নয় তারা প্রত্যেকে মুখ খুলেছেন। যারা চেতনা ব্যবসায়ী তারা তো ভিন্ন ধরনের কথা বলবেন, কিন্তু যারা আপনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র দেখুন, কোন রাষ্ট্রেই কিন্তু এই ধরনের বিধান নেই যে এভাবে নির্দিষ্ট কায়দায় এভাবে সম্মান জানাতে হবে। কারণ নির্দিষ্ট কায়দায় সম্মান জানানোর যে বিষয়টি, সেই বিষয়ের সাথে তো ধর্ম জড়িত হয়ে যায়। তো ধর্ম যখন জড়িত দেয়, রাষ্ট্র তো প্রথমেই এই বিষয়টি স্বীকৃতি দিয়েছে যে রাষ্ট্র প্রতিটি ধর্মের
নাগরিকের তার ধর্মীয় যে অধিকার, সে অধিকারকে সুনিশ্চিত করবে। তো ধর্মীয় অধিকার যেটি, ধর্মীয় বিশ্বাস যেটি, সেটি কিন্তু কোনো একটি নির্দিষ্ট বয়ানের উপর গড়ে ওঠে না। এমনকি আপনি দেখুন যে ইসলাম ধর্মের যে ধর্মীয় অধিকার, সেটির মধ্যেও কিন্তু 4টা মাযহাব রয়েছে, 4টা মাযহাবের বাহিরে আহলে হাদিস গোষ্ঠী রয়েছে। এরকম আবার একই মাযহাবের ভিতর বিভিন্ন ধরনের মতামত রয়েছে। একই মাযহাব, যেমন আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ হানাফি মাযহাবের অনুসারী, সেই হানাফি মাযহাবের মধ্যে ইমাম আবু ইউসুফের মত রয়েছে, ইমাম মুহাম্মদের মত রয়েছে। ঠিক তেমনি আমাদের দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয়ের মধ্যে হাটাজারির একটা মত রয়েছে, পোচা মাদ্রাসার একটা মত রয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত রয়েছে। কোনো মতকে রাষ্ট্র কিন্তু ভায়োলেট করতে পারবে না, কোনো মতকে রাষ্ট্র কিন্তু ধ্বংস করতে পারবে না। প্রত্যেকটা মত শ্রদ্ধার সাথে যাতে পালিত হয়, সেই বিষয়টিকে রাষ্ট্র নিশ্চিত করতে হবে। তো আমি একজন হানাফি মাযহাবের অনুসারী, ধরুন আমি হাটাজারি মাদ্রাসার ফিকহ অনুসারী, ধরুন হানাফি ফিকহের অনুসারী, আবার হাটাজারি বা পটিয়া কোন একটা মাদ্রাসার বা লালবাগ বা অন্য কোন একটা মাদ্রাসার আমি অনুসারী, বা আমি ওয়াহাবি বা আমি সুন্নি, আমি যেটি হই না কেন, আমি যে আলেমকে ফলো করি বা যে কোনো একটা ইসলামিক স্কলার যে বক্তব্য, সেই বক্তব্য যাতে অস্বীকার করা না হয় রাষ্ট্রীয় কোনো একটি কাজের মধ্যে, সেই বিষয়টিকে রাষ্ট্র সুনিশ্চিত করতে হবে। হ্যাঁ, অন্য কেউ যদি করতে চায় আমরা তাকে বাধা দেব না, কিন্তু আরেকটি বিষয় যে অন্য কেউ যদি করতে চায় সেটিও যেন মুনাফিকি ভাবে না হয়, সেটি তার ধর্মীয় বিষয় ভাবে আনুক। যেমন মঙ্গল শোভাযাত্রা, এটি তাদের ধর্মীয় বিষয়, এইভাবেই যে আনা মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল কামনা করা, সূর্যের কাছে মঙ্গল কামনা করা, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, তাপস্য বিশ্বাস ও বায়ে মুমূর্ষরে দা উড়ায়ে, এভাবে যে সূর্যের কাছে যে আবেদন, যে সূর্য স্নাত হয়ে ধরা পবিত্র হোক, আমরা তো সূর্য স্নান দ্বারা ধরা পবিত্র হয় এই বিশ্বাস আমরা করি না। এবং আমাদের কাছে মুসলমানদের কাছে বছরের বিশেষ কোনো দিন বিশেষভাবে মহিমান্বিত নয়, বরং আমাদের কাছে একটি দিনই বিশেষভাবে মহিমান্বিত, সেটি হচ্ছে শবে কদর। তো এখন আরেকটি দিনকে যদি মহিমান্বিত করা হয়, এটি আমাদের ধর্মীয় সেন্সের সাথে আঘাত করে। তো অন্য কোনো একটি দিনকে মহিমান্বিত করা যাবে না, রাষ্ট্র এমন একটি কাজ করতে পারে না। এটি সম্পূর্ণ রাষ্ট্রের অবৈধ একটি কাজ। যদি রাষ্ট্রটি করে, এটিকে প্রোটেক্ট করতে হবে। সেটি স্কুলে করুক, কলেজে করুক, অন্য কোনো অঙ্গনে করুক, কোথাও রাষ্ট্র এটিকে বাধ্যতামূলক করতে পারবে না। এবং রাষ্ট্রীয় খরচে, স্কুলের ফান্ডের খরচে, কলেজের ফান্ডের খরচে রাষ্ট্র এটি করতে পারবে না, এই সুযোগ দেওয়া যাবে না। আপনারা দীর্ঘদিন ধরে আমরা এই বিষয়গুলোতে চুপ থাকায় রাষ্ট্র যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের বিকাশ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। একটি শ্রেণী রাষ্ট্রের ঘাড়ের উপর চেপে বসে মানুষের ধর্ম, সংস্কৃতি সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে চাচ্ছে। তো তাহলে আমাদের যে বিষয়টি করতে হবে সেটি হলো যে রাজপথে নেমে এটির মোকাবেলা করতে হবে। আজকে আপনি হয়তো মঙ্গল শোভাযাত্রার হারাম যে ফতোয়া, সেই হারাম ফতোয়ার কারণে মঙ্গল শোভাযাত্রা কিন্তু বিকাশ লাভ করেনি, এটিতেই যদি আপনি খুশি হন তাহলে কিন্তু এটি যথেষ্ট নয়। কারণ স্কুল কলেজগুলোর মধ্যে যে বাধ্যতামূলক করা হচ্ছে, মাদ্রাসায় বাধ্যতামূলক করা হচ্ছে, তো এখানে কিন্তু 90% মুসলমানরা পড়ে। 90% মুসলমানরা যে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে পড়ে, সেখানে ইসলাম বিরোধী কোন একজন ইসলামিক স্কলার বক্তব্য বিরোধী কাজ কিভাবে সম্ভব হতে পারে? কিভাবে রাষ্ট্র এটি অনুমোদন করতে পারে? রাষ্ট্র এটি অনুমোদন যদি করে, তো তাহলে রাষ্ট্র ধর্মের বিপক্ষে অবস্থান করছে। তো রাষ্ট্র তো ধর্মের বিপক্ষে অবস্থান করার জন্য নয়, বরং প্রত্যেক ধর্মের নাগরিকের অধিকারকে সুনিশ্চিত করার জন্য রাষ্ট্র। তো আমি যেটি বলছিলাম যে এই বিষয়ে আমাদের আওয়াজ তুলতে হবে। দ্বিতীয় বিষয় আমি যেটা বলতে চাচ্ছি যে মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ দুটি কিন্তু ভিন্ন বিষয়, দুটি এক বিষয় না। আমরা অনেকে দুটিকে গুলিয়ে ফেলছি। মঙ্গল শোভাযাত্রার যে আবেদন, সেটি সম্পূর্ণ ধর্মীয় একটি আবহ, ধর্মীয় একটি আবেদন। কিন্তু পহেলা বৈশাখের যে আবেদনটি, সেই আবেদনটি কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক একটি বিষয়। সেই রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়কে যখন যার সুবিধা মতন তার নিজস্ব ধর্মীয় আবহে, ধর্মীয় স্টাইলে পালন করেছে। যেমন আপনারা জানেন যে পহেলা বৈশাখ যেটি, এটি আসলে হিজরি ক্যালেন্ডার, মানে মুসলমানদের ক্যালেন্ডার অনুসরণ করে এই ক্যালেন্ডারটি প্রত্যাবর্তন করে সম্রাট আকবর। তো এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সম্রাট আকবর, দিল্লির সম্রাট, তিনি যে ক্যালেন্ডারটি প্রত্যাবর্তন করেছেন সেটি মুসলমানদের একটি ক্যালেন্ডার অনুসারে। তো আপনারা যদি এটিকে মানতেই চান, তো তাহলে অবশ্যই সেই হিসাবে মানতে হবে যে হিজরতের যে বিষয়, বয়ান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই হিজরতের তারিখ অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরি সনের প্রবর্তন করেন খেলাফত কার্যক্রম পরিচালনার জন্য। তো যে খেলাফত কার্যক্রম পরিচালনার জন্য যে সনটি প্রবর্তন করা হয়েছিল, সেই সনকে সামনে রেখে বাংলা সনকে প্রবর্তন করা হয় এই উপমহাদেশের মধ্যে, দুঃখিত, এই বাংলার মধ্যে খাজনা আদায়ের জন্য। তো তাহলে বিষয়টি অর্থনৈতিক এবং রাজনৈতিক, এবং বিষয়টির সাথে সম্পর্ক হচ্ছে ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো
আমরা যেটি বলতে চাচ্ছি যে এটি যদি সামনে আনতে হয়, পহেলা বৈশাখকে যদি সামনে আনতে হয়, অবশ্যই হিজরতের ঘটনাকে সামনে আনতে হবে। পহেলা বৈশাখের ঘটনাকে যদি সামনে আনতে হয়, অবশ্যই দিল্লি কর্তৃক বাংলার যে খাজনা আদায় সেই বিষয়টিকে সামনে আনতে হবে। তো আপনারা একটি বিষয়কে সামনে আনছেন, অথচ সেটির ইতিহাস, সেটির প্রেক্ষাপটকে সামনে আনবেন না। সেখানে আপনারা কিছু মূর্তি সামনে নিয়ে এসে কি ধর্মীয়, ভিন্ন একটি ধর্মীয় বিষয় সামনে নিয়ে এসে আপনারা এটি পালন করে বলবেন এটি বাঙালি সংস্কৃতি, এটি তো কোনোভাবেই চলতে দেওয়া যায় না। তো আমি যেটি বলছি যে স্কুল কলেজ যেখানে এই কাজটি হোক না কেন, প্রত্যেক জায়গায় এটি প্রতিহত করতে হবে। এটি শুধু মাদ্রাসায় করার যে বাধ্যতামূলক করার চেষ্টা করা হচ্ছে সেটি যে প্রতিহত করা হবে শুধু সেটি নয়, বরং স্কুল কলেজ সহ সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গায় এটি প্রতিহত করতে হবে। যদি এটি তারা করতেই চান তো তাহলে দুটি বিষয়কে সামনে রেখে করতে হবে। প্রথম বিষয় যে এটি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে এই বিষয়টি সম্পর্ক, অতএব সেই বিষয়টিকে সামনে নিয়ে আসতে হবে। দ্বিতীয় বিষয় যে এটি যে অর্থনৈতিক যে বিষয়, যে অর্থনৈতিকভাবে দিল্লি কর্তৃক বাংলার যে শোষণের বিষয়, কর আদায়ের বিষয়, সেই বিষয়কে সামনে আনতে হবে। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কেন এই বিষয়ে এত আগ্রহী। আপনারা জানেন যে 200 বছরের যে ব্রিটিশ শাসন, সেই ব্রিটিশ শাসনে মুসলমানদের সমস্ত জমিদারি বিলোপ হয়ে যায়, সমস্ত জমিদারি নষ্ট হয়ে যায়। সেখানে জমিদার হিসেবে আবির্ভাব হয় হিন্দু জমিদাররা। তার কারণ ব্রিটিশদের সাথে তাদের সুসম্পর্ক ছিল। এদেশে ব্রিটিশদের শোষণকে তারা এটিকে তাদের নিজেদের জন্য কল্যাণকর মনে করেছে। এমনকি রবীন্দ্রনাথ এটিকে কল্যাণকর মনে করেছে। ব্রিটিশদের শাসনকে তারা মেনে নিয়েছে, তাদেরকে প্রভু হিসাবে মেনে নিয়েছে। এমনকি আজ পর্যন্ত ভারতের যে জাতীয় সঙ্গীত সেখানে আছে জনগণ মন হে ভারত ও ভাগ্য বিধাতা। এখানে রাজা পঞ্চম জর্জকে ভারতের ভাগ্য বিধাতা হিসেবে গণ্য করে রবীন্দ্রনাথ যে গান লিখেছেন সেই গানকে তারা জাতীয় সঙ্গীত হিসাবে নিয়েছে। অতএব ব্রিটিশের শাসনকে তারা মনে করে, ব্রিটিশের যে জুলুম 200 বছরের, যারা আমাদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, সেই জুলুমকে তারা মনে করে তাদের জন্য দেবতার একটি প্রাসাদ, সেই দেবতার প্রাসাদকে তারা গ্রহণ করেছে। তো যেটি বলছিলাম যে যখন ব্রিটিশরা আসলো তো জমিদারি সবগুলো চলে গেল, অধিকাংশ জমিদারি চলে গেল হিন্দুদের হাতে এবং পশ্চিমবঙ্গে দাদাবাবুদের হাতে, এবং সুদি কারবার তারা চালাতো, মহাজনী যে ব্যবসা, সুদি মহাজনী ব্যবসা। তো যে পহেলা বৈশাখে দিল্লি সম্রাট কর উত্তোলন করত, সে একই দিনে কিন্তু যখন জমিদারদের হাতে ক্ষমতা যায় তো সেই জমিদাররা এই বাংলার মানুষ থেকে কর আদায় করে। সো এটি উচ্চ জমিদার হিন্দু শ্রেণীদের জন্য একটি আনন্দের দিন, সুদী মহাজন কারবারিদের জন্য একটি আনন্দের দিন, কিন্তু সাধারণ মুসলমানদের জন্য, সাধারণ হিন্দু দলিত বর্ণের হিন্দুদের জন্য আসলে প্রকৃতপক্ষে এটি একটি দুঃখের দিন। শুধু মুসলমানদের জন্য নয়, বরং বাংলার অধিকাংশ যে হিন্দু সমাজ যারা দলিত বর্ণের তাদের জন্য একটি দুঃখের দিন। শুধুমাত্র যারা ব্রিটিশের উচ্ছিষ্টভোগী, যারা ব্রিটিশের দালাল, যারা এই দেশকে ধ্বংস করেছে, যারা 190 বছর ধরে এদেশকে শুষে শুষে খেয়েছে, এদেশকে গরিব বানিয়েছে, ফকির বানিয়েছে, যারা দুধে ভাতে বাঙালি ছিল, সেই দুধে ভাতে বাঙালিকে তারা বানিয়েছে, তারা শানকির পাতিলে বাঙালি বানিয়েছে, শানকির পাতিল, মাটির পাতিলের মধ্যে পান্তাবাদ দিয়ে কাঁচামরিচ দিয়ে বাঙালি বানিয়েছে যারা, তারাই এই দিনকে আনন্দের সাথে পালন করছে। তো এটি তাদের অর্থনৈতিক যে একটা উন্নয়ন, সেই অর্থনৈতিক উন্নয়নের দিন। কেন? অর্থনৈতিক শোষণের দিন। তারা এই দিনে খাজনা আদায় করতো, তারা এই দিনে শুধু মহাজনরা তাদের যে শোষণ করত, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে, দারিদ্রতার সুযোগ নিয়ে তাদের যে সম্পদ লুণ্ঠন করত, সেই সম্পদ লুণ্ঠনের দিন। তো আমরা এই জন্য সুস্পষ্টভাবে বলতে চাই যে পহেলা বৈশাখ পালন হবে, কিন্তু সেই পালনটি হবে অর্থনৈতিক শোষণ মুক্তির দিবস হিসাবে। কারণ এই দিন আমরা সেই জমিদারি প্রথাকে উচ্ছেদ করেছি, আমরা সেই হিন্দু জমিদারদেরকে উচ্ছেদ করেছি, আমরা সেই পশ্চিমবঙ্গের আবহ থেকে মুক্ত হয়েছি, আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি। সেই দিল্লির দাসত্ব থেকে যে আমরা মুক্ত হয়েছি সেই দিন হিসেবে পহেলা বৈশাখ পালন হবে। আজকে তারা যে খুশি হিসাবে পহেলা বৈশাখ পালন করছে, সেই খুশি হিসাবে নয়, বরং এটি আমাদের একটি, যদি খুশি হিসাবে পালন করতে হয় তো তাহলে আমরা বিজয়ী হয়েছি, সেই দিল্লির দাসত্ব থেকে আমরা মুক্ত হয়েছি, সেই জমিদার বাবুদের দাসত্ব থেকে আমরা মুক্ত হয়েছি, সেই হিসাবে আমরা এটি পালন করতে পারি। তো আমি দুটো বিষয়কে চেষ্টা করেছি যথাসম্ভব ব্যাখ্যা করার। আমি জানি না যে আপনারা কতটুকু আমার সাথে একমত। আশা করি যারা আপনারা একমত হবেন তারা এটিকে সামনে নিয়ে যাবেন, এটিকে প্রচার প্রসার করবেন যে আমরা দুইটি বিষয়কে আলাদা করেছি, মঙ্গল শোভাযাত্রা এবং পহেলা বৈশাখ। মঙ্গল শোভাযাত্রা সম্পূর্ণ ধর্মীয় আবহ একটি ব্যাপার,
পহেলা বৈশাখ একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যাপার। এই অর্থনৈতিক এবং রাজনীতি হলো এই পূর্ব বাংলার মানুষকে, এই পূর্ব বাংলার মুসলমানকে, এই পূর্ব বাংলার দলিত হিন্দু, নিম্নবর্ণের হিন্দুকে, বৌদ্ধদেরকে শোষণের একটি দিন। সেই শোষণ থেকে আমরা মুক্ত হয়েছি, সেই শোষণ মুক্তি হিসাবে আমরা আজকে পহেলা বৈশাখকে স্মরণ করতে পারি, অথবা শোষণের দিন হিসাবে আমরা স্মরণ করতে পারি। যদি এটি না করা হয়, তো তাহলে এটি হবে বাংলার মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি। এটি একটি গণবিরোধী একটি কার্যক্রম। এই গণবিরোধী কার্যক্রমকে অবশ্যই আমাদের রুখতে হবে। এটি কোনো আনন্দের দিন হতে পারে না, এটি শোষণের দিন। যেদিন তারা আমাদেরকে 200 বছর ধরে শোষণ করেছে, সেই দিনকে যদি আনন্দের দিন হিসাবে আমরা মেনে নিই, তো তাহলে এটি হবে আমাদের বাংলার মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি। আশা করি এই বিষয়টিকে আমরা সামনে আনার চেষ্টা করব এবং এটিকে আমরা রাজপথেই সামনে আনার, প্রতিহত করার, মোকাবেলা করার চেষ্টা করব। এই অপসংস্কৃতিকে আমাদেরকে রুখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, আমরা এটির সাথে সম্পর্কিত একটি বিষয়, গো ব্যাক গেট আউট ইন্ডিয়া। আমরা জানি যে আনু মোহাম্মদের সংগঠন, একটি বাম সংগঠন, যদিও তেল গ্যাস রক্ষা কমিটি, তারা এই দিনটিকে পালন করেছে গো ব্যাক গেট আউট ইন্ডিয়া হিসেবে। আমরা মুভমেন্ট ফর ইনসাফ এই কার্যক্রমকে শতভাগ সমর্থন করছি। যদিও তারা পিছনে যে মূর্তিকে সামনে নিয়ে এসেছেন, আমরা এটিকে সমর্থন করি না, কিন্তু তারা যে স্লোগানকে সামনে এনেছেন, গো ব্যাক গেট আউট ইন্ডিয়া, আমরা এটিকে সম্পূর্ণরূপে সমর্থন করছি। এবং আমরা আশা করি বাংলার মুসলমানরা তাদের আপন ঐতিহ্যে, আপন মহিমায় এই দিনটিকে পালন করবে। গো ব্যাক গেট আউট ইন্ডিয়া, এই যে মেসেজ, এই মেসেজটিকে ধারণ করবে। আপনারা জানেন যে এই আন্দোলনটি, আমরা মুভমেন্ট ফর ইনসাফ বারবার বলেছি যে আন্দোলনটি অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশের উপর ভারতের যে সাংস্কৃতিক আগ্রাসন, যে অর্থনৈতিক আগ্রাসন, যে রাজনৈতিক আগ্রাসন, এই 3 আগ্রাসনকে অবশ্যই আমাদের রুখে দিতে হবে। এবং এই 3 আগ্রাসনের মূল হোতা, 3 আগ্রাসনের মধ্যে একটি আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন। এটির মূল হোতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীত, এটি সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি, সেই জাতীয় সঙ্গীতকে অবশ্যই আমাদেরকে ভারতে পাঠিয়ে দিতে হবে। আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশকে ধারণ করে এমন একটি জাতীয় সঙ্গীত সামনে নিয়ে আসতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, যে এটি অর্থনৈতিক একটি জুলুমের বিষয় বলছিলাম, যে মঙ্গল শোভাযাত্রা একটি ইতিহাস, যেটি এটি অর্থনৈতিক একটি জুলুমের বিষয়। তো আমরা যেটি বলতে চাই যে দেখুন, আজকে বাংলাদেশ নামক একটি ছোট্ট একটি দেশ, এই দেশ থেকে ভারত যে রেমিটেন্স পায়, এই রেমিটেন্স ভারত পৃথিবীর অন্যান্য দেশ থেকে যে রেমিটেন্স পায়, সেই তালিকার মধ্যে 5ম তালিকায় আছে। অর্থাৎ বাংলাদেশ ভারতকে 5ম রেমিটেন্স দানকারী একটি দেশ। অপরদিকে নেপাল কিন্তু ভারত থেকে রেমিটেন্স পাচ্ছে, আর আমরা বাংলাদেশ ভারতকে রেমিটেন্স দিচ্ছি। বাংলাদেশের যেখানে 4 কোটি বেকার জনগণ রয়েছে, সেখানে ভারতীয় প্রায় 8 থেকে 10 লক্ষ লোক এদেশে চাকরি করছে। তো তাহলে আমরা কিভাবে, আমাদের প্রতিমন্ত্রী যে আমরা যাকে মনে করি যে ইন্ডিয়ার দালাল, তিনি বলছেন যে বাংলাদেশের লোকেরা দক্ষ নয়। তিনি আমাদেরকে অপমান করছেন, বাংলাদেশের লোকদের অপমান করেছেন। এখানে আওয়ামী লীগ বিএনপি প্রশ্ন নয়। আপনি ভারতের যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু আওয়ামী লীগ বিএনপি প্রশ্ন নয়। এটি আওয়ামী লীগ বিএনপি থেকে অনেক ঊর্ধ্বে একটি বিষয়। এটি একটি দেশের বিষয়। আমরা যদি দেশকে ভালোবাসি, দেশকে যদি ধারণ করতে চাই, তো তাহলে ভারতীয় যে আগ্রাসন, সে আগ্রাসন থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আর সে আগ্রাসন কিভাবে চালাচ্ছে, এই বিষয়গুলো আপনারা সামনে আনতে হবে এবং এই বিষয়গুলো সামনে এনে ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ গঠনের জন্য রাজপথে নামতে হবে। যেই সরকারি চালাক না কেন, ক্ষমতা আওয়ামী লীগ চালাক, বিএনপি চালাক, এটা আমাদের আপত্তি নেই, কিন্তু তাকে ভারত মুক্ত হয়ে বাংলাদেশকে চালাতে হবে, ভারতের আগ্রাসন মুক্ত হয়ে বাংলাদেশকে চালাতে হবে। আজকে নেপাল যদি পারে ভারতের আগ্রাসন মুক্ত একটি দেশ চালাতে, বাংলাদেশ তো তার থেকে অনেক বেশি শক্তিশালী একটি দেশ, বাংলাদেশ কেন পারবে না? তো বাংলাদেশ এইটি পারার জন্য বাংলাদেশের মেরুদণ্ডকে শক্ত করতে হবে, সাংস্কৃতিকভাবে মেরুদণ্ডকে শক্ত করতে হবে। আপনারা জানেন যে একটি দেশের মানুষের মূল চেতনার জায়গা হচ্ছে সংস্কৃতি। যদি সাংস্কৃতিক আগ্রাসনকে আমরা রুখে দিতে না পারি, আমরা যদি এই ভিত্তিমূল শক্ত করতে না পারি, তো তাহলে আমরা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে আগ্রাসনের শিকার হব। আর এই সাংস্কৃতিক আগ্রাসন কিন্তু আমাদের উপর চালাচ্ছে হিন্দি সংস্কৃতি এবং কলিকাতার পশ্চিমবঙ্গের দাদাবাবুদের যে সংস্কৃতি। তো এই উভয় সংস্কৃতি আমাদের, আমরা যদি এটি থেকে মুক্ত হতে চাই, প্রথমে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে এবং ভারতীয় যে টিভি চ্যানেল, এই টিভি চ্যানেলকে বন্ধ করতে হবে বাংলাদেশে। এই পদক্ষেপগুলো যদি আমরা না নিতে পারি, ভারতের বিপক্ষে যদি আমরা সাংস্কৃতিক পদক্ষেপগুলো না নিতে পারি, তো তাহলে বাংলাদেশের মধ্যে ভারতীয় এমন এক শ্রেণীর দালাল কন্টিনিউ বজায় থাকবে, আজকেও আছে, সামনে থাকবে, কন্টিনিউ এমন ভাবে বজায় থাকবে এবং এটার সংখ্যা এত বেশি হবে যে আমরা তাদের সাথে কিন্তু মোকাবেলা করে পারবো না। তো মোকাবেলা যদি করতে হয়, প্রথমে সাংস্কৃতিক আগ্রাসনকে মোকাবেলা করতে হবে এবং আমাদের বেকার জনসমাজ, আমাদের শিক্ষিত জনসমাজকে বুঝাবে কিভাবে অর্থনৈতিক আগ্রাসনের মাধ্যমে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আজকে যদি তাদের অর্থনৈতিক এই সাংস্কৃতিক আগ্রাসনটা না থাকতো, তো তাহলে অর্থনৈতিক আগ্রাসন সম্ভব হতো না।
কারণ অর্থনৈতিক আগ্রাসন এই জায়গাটা তারা নিতে পারছে কারণ সাংস্কৃতিকভাবে আমরা পরাজিত। আমরা যখন সাংস্কৃতিকভাবে তাদেরকে আমাদের প্রভু মেনে নিচ্ছি, তো অর্থনৈতিক জায়গাগুলো কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। আপনারা জানেন, আপনাদের মনে আছে যে আমাদের সরকারের একজন বলেছিল যে বাংলাদেশের উপর ভারতের যে ট্রানজিট যায় সেখানে টাকা পয়সা দাবি করাইটাই তো একটি যেটা কি বলে খারাপ বিষয়। অর্থাৎ ভারত আমাদের উপর ট্রানজিট নিয়ে যাবে, ভারত আমাদের উপর করিডোর নিয়ে যাবে, আর তাদের থেকে টাকা পয়সা দাবি করা একটি খারাপ বিষয়। অপরদিকে আপনারা তিস্তা দেখুন, আপনারা বিভিন্নভাবে ভারত বাদ দিয়ে বাংলাদেশকে ধ্বংস করছে। তো এই বিষয়গুলোতে অবশ্যই আমাদের সচেতন হতে হবে, জোরদার হতে হবে। যারা দেখছেন এই মুহূর্তে তাদের কাছে আমার অনুরোধ যে তারা ভিডিওটি শেয়ার করুন। আমি প্রথমে একবার বলেছি, আবারও বলছি, কারণ এই বিষয়গুলো প্রচার হওয়া দরকার, প্রকাশ হওয়া দরকার। এই বিষয়গুলোতে কিন্তু অনেকেই কথা বলতে ইতস্তত করেন, কারণ তারা মনে করেন যে রাষ্ট্রীয় জুলুমের শিকার হতে হবে। কিন্তু আপনারা দেখুন যে আজকে যদি আমরা কথা না বলি, তো আগামী দিনে আমাদেরকে আরো বেশি জুলুমের শিকার হতে হবে। আজকে আমরা যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের আগামী প্রজন্ম বা আগামী 20 বছর পরে আমরা নিজেরাই তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব। আমরা বাংলাদেশে বসেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাব। আজকে বাংলাদেশের 90% মুসলমান দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট হচ্ছে। তো এই সচেতনতা যদি আমাদের না অর্জন হয়, তো তাহলে কিন্তু আমরা দ্বিতীয় শ্রেণী হিসাবে ট্রিট হব। আমরা যদি শুধুমাত্র আমাদের একটা সংকীর্ণ জায়গা নিয়ে চিন্তা করি যে আমাদের সংকীর্ণ জায়গাটা যদি আমরা রক্ষা করতে পারি, এটা আমাদের জন্য এনাফ, আমাদের জন্য যথেষ্ট, তো তাহলে কিন্তু আমরা পরাজিত হব। কারণ আপনারা জানেন যে একটি কেল্লাতে যদি বারবার আক্রমণ হতে থাকে আর সেখান থেকে যদি প্রতি আক্রমণ না হয়, সেটা যদি খালি নিজেকে আত্মরক্ষা করে, তাহলে অবশ্যই একসময় কেল্লা ধসে পড়বে। তো ঠিক তেমনি আমরা ইসলামী সমাজ একটি কেল্লা তৈরি করেছি, হয়তো সেটা কওমি কেল্লা বা আলিয়া কেল্লা বা সুন্নি কেল্লা, ওহাবি কেল্লা, একটা কেল্লা তৈরি করেছি এবং সেখানে আমরা প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত হচ্ছি। আমরা চিন্তা করতে পারছি না যে পুরো বাংলাদেশটা আমাদের, পুরো বাংলাদেশের জনগণ আমাদের, আমরা এই বাংলাদেশের জনগণের অংশ। যতক্ষণ পর্যন্ত না আমরা এটি উপলব্ধি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ক্রমান্বয়ে ধ্বংস হতে থাকবো। আজকে 5% ছাড় দিচ্ছেন, কালকে 10%, পরশুদিন 20%। আজকে হয়তো বলছেন যে অমুকের ইমান নেই, অমুকের ইমান দুর্বল, সেজন্য অমুক ওই কাজটা করেছে। কালকে দেখবেন যে আপনার ভাই ওই কাজটা করছে, পরশুদিন দেখবেন যে আপনিও কিছুটা করতে বাধ্য হচ্ছেন, এরপরে দেখবেন যে আপনি পুরোটা করতে বাধ্য হচ্ছেন। আপনি সেই ফতোয়া সামনে নিয়ে আসবেন যে যান বাঁচানোর জন্য এসব কিছু করা যায়। আমরা তো কুফরি করছি না, আমরা কোন একটা হারাম যান বাঁচানোর জন্য করছি, এই ধরনের ফতোয়া কিন্তু সামনে চলে আসবে। সো আজকে থেকে আপনাকে রক্ষা করতে হবে আপনার ভাইকে, যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে রক্ষা করতে হবে। আপনি শুধু মাদ্রাসাকে রক্ষা করবেন এইটা হলো হবে না, আপনি স্কুল কলেজগুলো রক্ষা করতে হবে, সমাজের প্রতিটি স্তর রক্ষা করতে হবে। বুঝতে হবে যে সমাজের প্রতিটি স্তর আমাদের, পুরো সমাজ আমাদের, পুরো দেশ আমাদের। আমরা যদি এটিকে ধারণ করতে না পারি, আমরা যদি সেই স্লোগানকে সামনে নিয়ে আসতে না পারি, আমরা যদি সেই ইতিহাসকে সামনে নিয়ে আসতে পারি, তো তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। তাই আমি আবারও বলছি যে ভারতের সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক আগ্রাসন, এই তিনটি আগ্রাসন আমাদেরকে মোকাবেলা করতে হবে। প্রথম মোকাবেলা সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আগ্রাসন। রাজনৈতিক আগ্রাসন এটি একটি বড় বিষয়, এটি কিন্তু আমরা এই মুহূর্তে জনসাধারণ কতটুকু মোকাবেলা করতে পারবো আমরা জানি না, কিন্তু এই দুটি আগ্রাসন আমরা যদি মোকাবেলা করতে পারি, আশা করি আমরা তৃতীয় আগ্রাসনটি আমরা সম্পূর্ণরূপে মোকাবেলা করতে সক্ষম হব। এবং যে কেউ যে কোনো ভাবে এই আগ্রাসনকে মোকাবেলা করুক না কেন, সেটি যে কেউ হোক, যে কোনো দলের হোক, সে বামপন্থী হোক, ডানপন্থী হোক, সে আমার দলের হোক, ভিন্ন দলের হোক, যে কেউ হোক, আমরা তাকে কিন্তু সমর্থন দিতে হবে। কারণ আমাদের এই আন্দোলনটিকে সারা দেশের আন্দোলন করতে হবে, সমস্ত মানুষের আন্দোলনে পরিণত করতে হবে। ভারত বিরোধী আন্দোলন জারি থাকুক এই আশা ব্যক্ত করে আজকে মতো এখানে শেষ করতে চাই। যারা দেখছেন তারা এই ভিডিওটিকে শেয়ার করবেন, এই ভিডিওটিকে শেয়ার করে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন মোকাবেলায় আমাদের পাশেই থাকবেন। যে লাস্ট আরেকটা কথা বলছি যে আমরা চেষ্টা করব সামনের বছর দুটি বিষয়কে সামনে রেখে পহেলা বৈশাখকে পালন করার জন্য। প্রথম বিষয় যে পহেলা বৈশাখ এটি হিজরি সনের সাথে একীভূত একটি বিষয়। সো হিজরতের বয়ান এখানে সামনে আসবে এবং মুসলিম যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এখানে সামনে আসবে। মুসলিম যে সংগ্রামী চেতনা, সেই সংগ্রামী চেতনা এখানে সামনে আসবে। দ্বিতীয় বিষয় যে ভারত থেকে আমাদের কর মুক্তি এবং জমিদার ও সুদী মহাজন থেকে আমাদের যে মুক্তি, সেই মুক্তির আনন্দকে আমরা সামনে নিয়ে আসবো, অথবা তাদের যে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে আওয়াজকে আমরা সামনে নিয়ে আসবো। এই দুটি বিষয়কে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, তো তাহলে আমরা আশা করি যে সাংস্কৃতিক আগ্রাসন চলছে, সেই সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ হবে এবং ইনশাল্লাহ আমরাই বিজয়ী হব। আমরা মনে করি যে তারা কৌশল করেছে, আমাদের কৌশল হবে আরো উত্তম কৌশল। আমাদের কৌশল দ্বারা ইনশাল্লাহ তাদের কৌশল অবশ্যই পরাজিত হবে। আমরা আশা করব প্রত্যেকে আমাদের সাথে থাকবেন।
এবং প্রত্যেকেই তার আপন জায়গা থেকে এই কাজগুলো করবেন। এই দুটি বিষয়কে সামনে রেখে যাতে সামনের বছর পহেলা বৈশাখ উদযাপন করতে পারেন সেজন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। দরকার এখন থেকে ভিডিও বানান, বিভিন্ন মেসেজ দেন মানুষকে, বিভিন্ন লেখালেখি তৈরি করেন এবং বন্ধুদের সাথে নিয়ে আলোচনা করেন যে কিভাবে নামবেন রাজপথে, কোন পদ্ধতিতে নামবেন। যদি এগুলো আপনি ঠিক করতে না পারেন আস্তে আস্তে কিন্তু আমাদের বিলীন হয়ে যেতে হবে। 90% মুসলমান নামে মাত্র থাকবে, কিন্তু কাজের মধ্যে দেখা যাবে যে প্রত্যেককেই হিন্দুয়ানি প্রথার মধ্যে নিজে শৃঙ্খলাবদ্ধ। অতএব সেই শৃঙ্খল থেকে যদি আবদ্ধ থেকে যদি মুক্ত হতে হয় তো তাহলে এই দুটি বিষয়কে সামনে রেখে অবশ্যই আমাদেরকে আমাদের সম্মুখ যাত্রা চালনা করতে হবে। সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।